হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকছে আমি কিভাবে রমজানের আগে প্রস্তুতিগুলো নিয়ে নেই, যাতে পুরো রমজান আমি একদম রিল্যাক্সে থাকতে পারি, ইবাদত বন্দি করা যায়, কোনো সমস্যা হবে না। বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটু বেশি ভালো লাগলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে, তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের সহযোগিতায় আমি এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে আজকে আমি 1 কেজি ছোলা নিয়েছি। 1 কেজি ছোলা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এটা ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে এভাবে আমি বাসায় যেগুলো আমাদের আইসক্রিমের বক্স থাকে ওখানে নিয়েছি, আর কিছু পলিতে নিচ্ছি, আর কিছু জিপ ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেটা থাকবে ওটাই সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনাদের প্রতিদিনের যতটুকু লাগবে ওভাবেই করে আন্দাজ করে রাখবেন। আমি এইভাবে করে রাখছি, আমার একদিনে কতটুকু ছোলা লাগবে এভাবে করে রেখে আমি ডিপে রেখে দিব। আপনারা যখন ইফতার তৈরি করবেন তার ঘন্টা 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ভেজে নেবেন। আমি এখানে আলুটা দেইনি, অনেকে আবার চাইলে আলু দিয়ে একবারে রেখে দিতে পারেন। তো আমার কাছে আলু দিয়ে রাখতে ভালো লাগে না, তো আমি জাস্ট ইফতারের আগে আলুটা সিদ্ধ করে তারপরে ছোলার সাথে দিয়ে রান্না করে নিব। এভাবে এই কাজগুলো আমি করে রাখছি, এতে আমার সময়টাও বাঁচবে। এবার চলে এলাম আদা এবং রসুন আমি আগে থেকেই ব্লেন্ড করাবো। এখানে আমি 1 কেজি করে আদা রসুন ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন ব্লেন্ড করি তখন আমি প্রত্যেকবারে 1 টেবিল চামচ করে লবণ দিই বা 1 চা চামচ করে লবণ দিয়ে থাকি। এটা আমি 3 ধাপে ব্লেন্ড করে নিব, কারণ একসাথে তো হবে না। লবণ দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় আমি দেখা যায় যে একদম সপ্তাহ 2 সপ্তাহের মতো আমি নর্মাল ফ্রিজে ইজিলি রেখে দিতে পারি লবণ দিয়ে, তাই আমি লবণটা দিই। আর যখন রান্না করি সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম দিই, আন্দাজ করে দিতে হয়, কারণ এখানে যেহেতু লবণ আছে আগে থেকেই। আর পানিটা আমি খুবই কম দিই, যতটুকু আমার দরকার। আর হচ্ছে আমি তেল দিয়ে দিই, এতে আপনার নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো থাকে তেল এবং লবণের কারণে। আমার যখন ছোটবেলায় দেখতাম আমার দাদি এভাবে লবণ দিয়ে রাখতো, ওদের তখন তো আর ফ্রিজ ছিল না, খুব অনায়াসে বাহিরে এভাবে থেকে যেত অনেক দিন ধরে। এবার সংরক্ষণ করছি কাঁচামরিচ। এখানে আমি কিছু পানি দিয়েছি, ভালোভাবে পানিটা বলক চলে এসেছে। তারপরে বেশ কিছু কাঁচামরিচ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কাঁচামরিচ বলকটা চলে এসেছে, এবার এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। এটার কালারটা কিন্তু নষ্ট করা যাবে না, তাহলে কিন্তু কালচে হয়ে যাবে। আর এটা করার কারণ হচ্ছে এটাকে আমি খুব ইজিলি স্মুথ ভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা তো সেম আদা রসুনের মতো আমি লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এটাও নর্মাল ফ্রিজে অনায়াসে একদম সপ্তাহ 2 সপ্তাহ রয়ে যাবে, কিচ্ছু হবে না।
কিন্তু এখানে কোনো পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না, এটা যেহেতু নরম হয়ে গেছে এটা এমনিতেই পানি ছাড়া ব্লেন্ড হয়ে যাবে। এটা ফ্রিজ থেকে বের করে যে কোনো রান্নায় দিতে পারবেন। আমি অনেক সময় ছোলাতে দিই, পেঁয়াজুতেও দিয়ে দিই। আম তাহলে অনেক সময় বাচ্চারা যখন পেঁয়াজু খায় তখন আসলে পেঁয়াজুতে মরিচের কামড়টা পড়ে না। আর এভাবে আমি সুন্দর করে বক্সে ডিপে রেখে দিব। কাঁচামরিচ তো হয়ে গিয়েছে, শুকনো মরিচের তো দরকার, তাই না? আর রমজানে দেখা যায় যে আলুর চপ আর পরে বিভিন্ন কিছুতে শুকনো মরিচ দরকার। তো এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ করে নিব। ভালোভাবে আ হালকা, হালকা করে টেলে নিচ্ছি। শুকনো মরিচ তো টালা হয়ে গেছে। এখানে প্রায় ১৫০ গ্রামের মতো শুকনো মরিচ আছে। এটার ডাঁটাটা এখন ফেলে তারপরে আমি এখন এটাকে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে হাতেও করে নিতে পারবেন কিংবা ব্লেন্ডারে করে নিতে পারবেন। তা আমি এখানে ফুড প্রসেসরে করে নিচ্ছি। আসলে পুরো রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। তা আমরা চাই যে একটু কোরআন তেলাওয়াত করতে। তারপরে বাড়তি যে নামাজ কালাম আছে করে নিতে। তো আমাদের এই ছোট, ছোট কাজগুলো যদি আমরা আগে থেকে করে নিই তাহলে আমাদের জীবন আসলে অনেক সহজ হয়ে যাচ্ছে। জাস্ট ইফতারের আগ মুহূর্তে আমরা করে নিব যা করার। তো তখন আমাদের আসলে ইবাদত বন্দেগীর যে আমরা সময়টা ওটা অনেকখানি অনেক পেয়ে যাব। তো এভাবে আমি একটা জারে নিয়ে নিয়েছি ভালোভাবে। তো যখন আমার দরকার তখন আমি জাস্ট করে নিব। আর এবার করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি বেশ কিছু তেল নিয়েছি, একদম ডুবো তেলে করে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা একটু ডুবো তেলে করলেই ভালো। আরেকটা ট্রিক্স হচ্ছে পেঁয়াজের সাথে কিন্তু আমি চিনি মিক্স করেছি। আন্দাজ করে আসলে মিক্স করেছি আমি। আমার তো বেশ খানিক পেঁয়াজ এখানে। আমি প্রায় ৪ থেকে ৫ কেজি পেঁয়াজ করছি। তো আমি এখানে ৩-৪ টেবিল চামচ আমি পেঁয়াজ মিক্স করে দিয়েছি। এতে করে পেঁয়াজের কালারটাও সুন্দর থাকে এবং ক্রিসপিনেসটা অনেকদিন থাকে। আর এই পর্যায়ে যখন কালারটা এরকম হয়েছে সোনালী কালারের তখন আমি কিন্তু চুলা বন্ধ করে নিয়েছি। তা না হলে কিন্তু এটা যখন তুলতে যাবেন তুলতেই কিন্তু পুড়ে যাবে। আর যথাসম্ভব তেলটা একদম ঝরিয়ে নিবেন। তেল থাকলে আসলে অনেকদিন ধরে যখন রাখবেন তখন আসলে মুচমুচে থাকবে না। তাই যথাসম্ভব তেলটা নিয়ে তারপরে একটা টিস্যু বা আ কাগজে তুলে রেখে দিবেন। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি মুচমুচে হয়েছে। এবার এটাকে ভালোভাবে একটা এয়ারটাইট বক্সে কিংবা জারে রেখে দিবেন। তা আপনারা চাইলে অনেকদিন ধরে রাখতে যদি চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন, এতে অনেকদিন ভালো থাকবে। আবার চাইলে নরমাল ফ্রিজেও রাখতে পারবেন জায়গা অনুযায়ী বুঝে যে যেখানে রাখবেন। তো আমি বড়টা ডিপ ফ্রিজে রেখে দিব আর ছোটটা আমি নরমাল ফ্রিজে রেখে দিব। বাইরে থাকবে অনায়াসে, বাইরেও ভালো থাকবে। কিন্তু যখন আপনি ব্যবহার করবেন চেষ্টা করবেন বাতাসটা যেন না লাগে। বাতাস লাগলে আসলে বেশিদিন মুচমুচে থাকবে না। এবার চলে যাচ্ছি পেঁয়াজুর ডাল প্রস্তুত করার জন্য। এখানে আমি প্রায় ১ কাপের চেয়েতেও আরও আধা কাপ বেশি দিয়েছি খেসারি ডাল আর ১ কাপ মসুর ডাল দিয়েছি। আপনারা চাইলে খেসারি ডাল দিয়েও করতে পারবেন, মসুর ডাল দিয়েও করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি এটা ৮ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ফুড প্রসেসরে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন অথবা ব্লেন্ডারে করে নিতে পারবেন। ব্লেন্ড করার ক্ষেত্রে খেয়াল রাখবেন পানির পরিমাণটা যেন বেশি না হয়, তখন আর একদম যখন এটাকে আপনার সঙ্গে ডিপে রাখবেন তখন ডিপ থেকে যখন বের করবেন তখন কিন্তু একটু পানি হয়ে যাবে। তো আমি এখানে ফুড প্রসেসরে করে নিচ্ছি। এখানে পানি দেয়া লাগবে না, এখানে যা পানি আছে ডালের গায়ে ওটাতেই হয়ে যাবে। ইফতারের ঠিক ঘন্টাখানেক আগে ডালটা বের করে ডিপ থেকে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা যা আছে সবকিছু দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার ডাল বাটা হয়ে গিয়েছে, এখানে সবকিছু নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সংরক্ষণ করে রাখছি। দেখুন ডালটা আমি এভাবে করে পিষে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এখানে আমার যতটুকু পরিমাণ লাগবে ওভাবেই আমি আন্দাজ করে রেখে দিচ্ছি যে একদিনে আমার কতটুকু লাগবে। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কতটুকু লাগবে ওভাবে করে আন্দাজ করে রেখে দিবেন। তো আমি এভাবে করে বক্সে রেখে দিচ্ছি।
আপনারা চাইলে পলিতেও করে রেখে দিতে পারবেন। যার ফ্রিজে আসলে যতটুকু জায়গা আছে ওভাবে করে রাখা উচিত। আর বাসায় অনেক বক্স রয়ে যায়, আইসক্রিমের বক্স, ওখানেও আপনারা ইজিলি রাখতে পারবেন। রমজানে বেগুনি, পেঁয়াজু এগুলো ছাড়া আসলে চলেই না। আর এখানে আমি এখন বেসনটা করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি বেসন নিয়েছি। এটাকে এখন ভালোভাবে চেলে নিতে হবে। আপনাদের কাছে চালনিটা যদি একটু বড় হয় তাহলে সুবিধা হয়, একসাথে অনেক সবগুলো একসাথে দিয়ে করতে পারবেন। তো আমার কাছে এখন ছোটটা আছে, তাই আমি এভাবে করে অল্প অল্প করে নিচ্ছি। বেসন চালা শেষ হয়ে গেছে। এখন এটার সাথে যা যা মিক্স করছি, এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চালের গুঁড়ো 2 টেবিল চামচ, আর ময়দা হচ্ছে 1 কাপ। এগুলো সবগুলো একসাথে আমি এটার সাথে মিলিয়ে নিচ্ছি। এবার আরো কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মরিচ হচ্ছে 2 টেবিল চামচ, ধনে 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ। এগুলো আমি আন্দাজ করে দিচ্ছি। আর যখন গোলাটা গুলবো তখন লবণটা কম বেশি লাগতে পারে, তখন আবার দিয়ে দিব। এটা আগে থেকে করে রাখলে অনেক সুবিধা হয়। যখন আমরা ইফতারিতে বেগুনি ভাজবো তার কিছুক্ষণ আগেই এটা পানি দিয়ে গুলিয়ে নিলে হবে। এখানে কিন্তু আমি একটা জিনিস দেইনি, এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখন দিব না, এখন দিলে এটার কাজটা খুব একটা ভালো হবে না। আর এখানে বেকিং পাউডারটা আমি যখন গোলাটা গোলাবো বা বেগুনিটা ভাজার আগ মুহূর্তে আমি বেকিং পাউডার আধা চা চামচ করে দিয়ে জাস্ট গুলিয়ে বেসনের সাথে তারপরে আমি ভেজে নেব। এতে বেগুনিটা ভালো ফুলকো হবে। আর এখন সবকিছু তো চালা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মিশ্রণগুলো আমি একসাথে একটু হাত দিয়ে মিলিয়ে, চামচ দিয়ে মিলিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যখন চালনিটা বড় চালনি দিয়ে করবেন তখন আসলে সব একসাথে করে নিতে পারবেন, তখন আর অসুবিধা হবে না। এখন আমি একটা জারে নিয়ে নিব। এটা এভাবে করে সবকিছু একসাথে রেখে এবার সুন্দরভাবে এটাকে রেখে দিব। এবার করে রাখছি গরম মশলা। গরম মশলাটা আমরা আগে থেকে করে রাখলে অনেক অনেক সুবিধা হবে। কারণ হচ্ছে যখন আমরা আলুর চপ বা বিভিন্ন কিছুতেই আমরা একটু দিতে পারি, মাংস মধ্যে তো আছেই। যাই হোক, আজকে আমি গরম মশলা করে নিচ্ছি। এখানে হচ্ছে 2 টেবিল চামচ আমি নিয়েছি সাদা এলাচ বা সবুজ এলাচ। আর দারুচিনি নিয়েছি এখানে 5 থেকে 6টা স্টিক নিয়েছি এই সাইজের। আর বেশি দেয়া যাবে না, বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যাবে। আর এখানে হচ্ছে সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ আছে 1 টেবিল চামচ। আমি সবকিছু আসলে এই টেবিল চামচটা দিয়েই মেপে নিয়েছি। আর এখানে হচ্ছে কালো গোলমরিচ। তো আমার কাছে হাতের কাছে এই মুহূর্তে আস্ত কালো মরিচটা ছিল না, গোলমরিচটা, তাই আমার কাছে যে গুঁড়ো গোলমরিচটা আছে ওখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। জয়ফল দিয়েছি এখানে 2টো। আর হচ্ছে বড় এলাচ বা কালো এলাচ, এটা দিয়েছি 4টা। স্টার এনিস দিয়েছি 2টা। জয়ত্রী দিয়েছি এই যে এভাবে, এই 3 টুকরো। আর লবঙ্গর পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু কম আছে, কারণ লবঙ্গ একটু ঝাঁঝালো টাইপের, বেশি দিলে টেস্টটা খারাপ হয়ে যাবে। আর এখানে আছে নর্মাল যে জিরাটা আছে, ও জিরাটা আছে 4 টেবিল চামচ। এই চামচেই আমি মেপে নিয়েছি, 4 টেবিল চামচই আছে। ধনে আছে 4 টেবিল চামচ। আর এটা হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি, যেটাই বলে, ওটা আছে 3 টেবিল চামচ। আর এখানে আছে তেজপাতা আমি 5 থেকে 6টা পাতা নিয়েছি। এরপর আছে শাহজিরা নিয়েছি এখানে 2 টেবিল চামচ। আর হচ্ছে কাবাব চিনিটা দেখতে এরকম গোলমরিচের মতো, কালো যে গোলমরিচ আছে ওটার মতো, কিন্তু পিছনে একটা ডাটা আছে, এটাকে বলে কাবাব চিনি। তো কাবাব চিনি নিয়েছি আমি 1 টেবিল চামচের মতোই আছে, 1 টেবিল চামচ একটু কম আছে। আর নিয়েছি শুকনো মরিচ। এই শুকনো মরিচটা হচ্ছে ঝাল কম, ওটা নিয়েছি আমি এখানে 8 থেকে 10টা। এটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাগুলোর কালারটা একটু সুন্দর হবে। আপনারা যদি ঝাল যে মরিচটা নেবেন যদি নেন তাহলে একটু কম নেবেন, তা না হলে একটু ঝাল হয়ে যাবে। তো এখানে আমি মশলাগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। আর যাদের বাসায় রোদ নেই তারা কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি।
তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে, হাত দিয়ে একটু দেখছি। এবার এখানে যেই গরম মশলাগুলো একটু শক্ত জাতীয়, যেমন এই যে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, তো ওগুলোকে আগে একটু টেলে নিতে হবে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার তাওয়াটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গিয়েছে। এখন সবকিছু দিয়ে আমি হালকা করে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন প্যানটা ঠান্ডা হয়ে যাবে তখন চুলাটা আবার জ্বালিয়ে একদম ধিমি আছে আমি আবার জ্বালিয়ে দিব কিছুক্ষণের জন্য। আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে আর শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচের যে ডাটাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি এখানে জয়ফল যেটা আছে ওটাকে একটু টুকরো করে নিয়েছি, আর দারচিনি গুলোকে একটু ভেঙে দিচ্ছি গুঁড়ো করে, যাতে দ্রুত ভাজা হয়ে যায়। এভাবে নাড়তে নাড়তে আমার চুলার তাওয়াটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তা আমি আবার চুলাটা অন। আর এই পর্যায়ে দেখুন তেজপাতাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছে, তা আরো কিছুক্ষণ রাখবো আমি। আর বড় এলাচ যে দিয়েছি ওটাকে আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে একটু দিয়ে দিয়েছি, যাতে ওটার বড় এলাচের বিচিগুলো কিন্তু ভেজা থাকে, তাই একটু দিয়ে দিয়েছি। আর এখন বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একসাথে দিলে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পোড়া গন্ধ আসবে, আর দেখা যাবে যে তখন মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই এখন কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে কিনা, এই যে দেখা যাচ্ছে কিনা দেখুন, ঠিক এই আছে, একদম ধিমি আছে। এই আঁচটাতেই আমি এখন বাকি মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো আসলে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করে ভাজতে গিয়ে যদি চুলার আঁচ বড় হয়ে যায় তখন কিন্তু সব শেষ। আর এটা এখন যখন ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মিহি একটা পেস্ট করে নিব। আর এখানে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ভাজার পরে আমি চালনিতে চেলে নিয়েছি। আর দেখুন এখানে যে অবশিষ্ট অংশগুলো আছে ওগুলো কিন্তু আমি পরবর্তীতে পাটায় বেটে তারপরে মাংসের সাথে ব্যবহার করব, এগুলো ফেলে দেব না। আর যেগুলো আমি একদম চালনিতে চালার পরে একদম মিহি পাউডার হয়ে গিয়েছিল, একদম দেখুন এগুলো কি দেখতে কেমন হয়েছে। এভাবে তৈরি করে রাখলে অনেক কাজে এগিয়ে যায়। আর হচ্ছে এই মশলাগুলো বেশি দিন রাখা উচিত না, তাদের ফ্লেভার নষ্ট হয়ে যায়, বেশি 1 মাস। আর একটা কথা বলছি, আমাদের যে কেনা মশলাতে দেখা যায় ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে, ওখানে যা যা উপকরণ লেখা থাকে ওগুলো যদি দিত তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে, মানে কি বলবো, ঘরের মশলার যে ফ্লেভারটা ওটার মতো হয়ে যেত। নিশ্চয়ই ওখানে এত কিছু দেয় না। আর যেই অবশিষ্ট গোলমরিচটা ছিল ওটা কিন্তু আমি এখন দিয়ে ঢাকনা বন্ধ করে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন সংরক্ষণ করছি লেবু। রমজান মাসে আমাদের শরবতের তো প্রয়োজন আছে, আমরা লেবু শরবত, ট্যাং বিভিন্ন কিছু খেয়ে থাকি। তো লেবু শরবত আমি কিভাবে করছি, সংরক্ষণ করছি সেটাই দেখাচ্ছি। লেবুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি 1 ডজন লেবু নিয়েছি। ভালোভাবে ধুয়ে এখন টুকরো করে এটাকে এখন এভাবে লেবুর রসগুলো সবকিছু ভালোভাবে চেপে বের করে নিব। সব লেবু থেকে আমি রস বের করে নিয়েছি। দেখুন 1 মগেরও একটু কম আমি রস পেয়েছি 1 ডজন লেবু থেকে। আর এখানে আমি কিভাবে সংরক্ষণ করছি, এটা হচ্ছে যে আমরা বরফ যে জমাই, আইস কিউবের যে আটা আছে, ওখানে আমি লেবুগুলো রসটা দিয়ে ভালোভাবে ডিপে বরফ করে নিব। লেবুর রসের কাজ তো শেষ। এবার আসুন আমরা যে শরবত গুলার সময় চিনি ব্যবহার করব, ওটা আগে থেকে আপনি কিভাবে তৈরি করে রাখতে পারেন সে পদ্ধতি দেখাচ্ছি। এখানে একটা হাঁড়িতে আমি আধা হাঁড়ি মতো আমি পানি নিয়েছি, আর 2 কেজি চিনি আমি দিয়ে দিচ্ছি।
আজকের ভিডিওটা একটু বেশ লম্বাই হচ্ছে, আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো যদি হাঁড়িটা তো আমি 2 কেজি চিনি তো দিয়ে দিলাম, এবার এটাকে ভালোভাবে সেদ্ধ বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিগুলো কিন্তু গলে গিয়েছে, একদম বলক উঠে এসেছে। আর এই পর্যায়ে আমি দেখাচ্ছি, চিনিটা কিন্তু আপনারা যে একতার দুতার করে না, ওটা কিছুই করা লাগবে না, জাস্ট চিনিটা মেল্ট হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। তো এখানে আমি 2 কেজি চিনি নিয়েছি। চিনি এটা যখন এখন মেল্ট হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি একটা জিনিস দিয়ে দিব। এখানে এখন দিয়ে দিচ্ছি একটা পুরো লেবুর রস, ভালোভাবে চেপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণটা হচ্ছে, আমরা যখন চিনিটা সংরক্ষণ করব, ঠান্ডা হওয়ার পরে চিনিটা জমে যাবে একদম। তো ফ্রিজে যখন রাখবো বা নর্মাল রাখবো তখন চিনিটা কিন্তু জমে যাবে। এই লেবুটা দেওয়ার কারণে চিনিটা জমবে না। লেবুটা দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি জাল করে নিব, একদম চিনিটা একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। এরপর ঠান্ডা হলে এরকম জারে কিংবা বোতলে, আপনার হাতের কাছে যেটাই থাকুক না কেন, ওখানে আহ, নিয়ে নিবেন। তারপরে নর্মাল ফ্রিজ কিংবা বাইরেও রাখতে পারবেন। যখন আবার ফুরিয়ে যাবে তখন তার আগে আবার তৈরি করে রেখে দিবেন, এতে আপনার কাজটাও খুব সহজ হয়ে যাবে। ইফতারির আগ মুহূর্তে যখন আপনি শরবত তৈরি করবেন, 1 গ্লাসের মধ্যে 1 গ্লাস পানিতে, অর্থাৎ 1 টেবিল চামচ, এর কম বেশি লাগতে পারে, দিয়ে দিবেন। আর সাথে একটা আইস, লেবুর যে একটা আইস কিউব করে রেখেছি আমরা, ওখান থেকে একটা দিয়ে দিবেন। এতে লেবুর যে শরবতটা সেটা ঠান্ডাও হবে, সাথে সাথে লেবুর মিশ্রণটাও পাওয়া যাবে। এভাবেই আমি আমার কাজগুলো গুছিয়ে রাখছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।